কথা হবে একটা দারুণ স্মার্টফোন নিয়ে, যা OnePlus-এর তরফ থেকে OnePlus Nord 5, এবং বলা হচ্ছে এই ডিভাইসটা অফিসিয়াল মার্কেটের এই মুহূর্তে কিং হতে চলছে। খুব স্পেশাল কিছু অফার করছে। সে যে প্রাইস পয়েন্টে আসছে ওটার আশেপাশে অন্য আরও বেশ কিছু ব্র্যান্ডের ফোনও রয়েছে নিশ্চয়ই, সেগুলোর সাথে কম্পিটিশনে উনি অনেকটা দূর এগিয়ে আছে বেশ কয়েকটা কারণে। ফার্স্ট অফ অল, এইটার যে পারফরমেন্স সেকশন, মূলত এসওসিটা বেশ পাওয়ারফুল, স্ন্যাপড্রাগন 8S Gen 3 রয়েছে এখানে। দেন এই ফোনটাতে ভালো একটা ডিসপ্লে আছে, ডিজাইনটা আমি বলবো সিম্পলের মধ্যে গর্জিয়াস করা ট্রাই করছে। দেন বড়সড় ব্যাটারি আছে 6800 mAh-এর, আবার সাউন্ড সিস্টেম ভালো, ছোট ছোট ডিটেলগুলোতেও বেশ নজর দেওয়া হয়েছে। তবে কমতিরও জায়গা আছে ডেফিনেটলি, সেটা যেমন ধরুন এই যে টেলিফটো জুম লেন্স দেয়নি, এরকম বেশ কিছু ভালো জায়গার পাশাপাশি আমাদের চাহিদার বেশ কিছু জায়গাও এখানে আবার মিসিং আছে। আর দিন শেষে অনেকের মাঝেই একটা কনফিউশন তৈরি হয়, OnePlus-এর ফোন গ্রিন লাইনের মালিক আমি আসলে হতে পারি কিনা, সেরকম কোনো পসিবিলিটিস আছে কিনা। দেখুন এখনকার দিনে তো শুধু OnePlus না, অনেক ফোনে গ্রিন লাইন পড়ে, তো এইটার ক্ষেত্রে পড়বে না এমনটা বলা যাবে না। বাট ওরা যে কাজটা করছে বাংলাদেশে OnePlus, আপনি যদি আগামী 16 জুলাই থেকে 18 জুলাইয়ের মধ্যে প্রি বুক করেন, তাহলে 1 বছরের মধ্যে এই ফোনের ডিসপ্লেতে কোনো কিছু হলে আপনি রিপ্লেস করে নিতে পারবেন। আই মিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন। সে আপনার হাত থেকে পড়ে গিয়ে যদি ভেঙেও যায়, তাতে করেও আপনি রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন। আর এছাড়া রেগুলার যে ওয়ারেন্টি থাকে সেটাও আপনি পাবেন। তবে আমার এখানে একটা জায়গায় কনসার্ন আছে, একটা বিষয় খেয়াল করবেন, ফোনে গ্রিন লাইন সাধারণত পরে 1 বছর পরে, 1.5 বছর পরে, 2 বছরের পরে গিয়েও। তো সেক্ষেত্রে বাংলাদেশ OnePlus-এর উচিত ছিল গ্লোবালি যে ওরা সার্ভিসটা দিচ্ছে, বা ইন্ডিয়ার ক্ষেত্রে যদি আমরা দেখি লাইফ টাইমের একটা ক্লেম করে, এরকম কোনো কিছু একটা ক্লেম করতে পারলেই বাংলাদেশে কিন্তু OnePlus সেই জায়গায় আবার চলে যেত যে রকমের জনপ্রিয়তা একসময় ছিল। লাইফ টাইম না দিতে পারলেও অ্যাটলিস্ট 3-4 বছর দিতে পারলেও হয়ে যেত। কারণ ভাই অনেকেই এমন রয়েছে যারা হাই মিড রেঞ্জ প্রাইস পয়েন্ট একটা ফোন কিনতে চায় দীর্ঘদিন ব্যবহার করার জন্য, ওই প্রতি বছর চেঞ্জ করবে বা 6 মাস পরে চেঞ্জ করবে, এমনটা মানুষ কমেই দেখা যায়। যাই হোক, OnePlus-কে এই বিষয়টা জাস্ট এই নতুন বলছি এমন না, প্রতিবারই ফোনের রিভিউ আমরা বলে থাকি, তো আশা করবো ওরা এদিকে একটু চিন্তা ভাবনা করবে। এনিওয়ে, আমরা যদি এই ফোনটার ফার্স্ট অফ অল ডিজাইন বিল্ড ম্যাটেরিয়ালস দিয়ে একটু শুরু করি, এই ফোনটার বডি ফ্রেমটা প্লাস্টিকে তৈরি যদিও বা, তবে স্কোয়ার বক্সি শেপ, এবং দেখতে না প্লাস্টিক লাগে না, কারণ এটার উপর যে কালার কোডিংটা করা হয়েছে এটা একটা মেটালিক টাইপের ভাইব ক্রিয়েট করে। তাছাড়া ফোনটা হাতে নিয়েও ভালো একটা ফিল পাওয়া যায়। একটু ওয়েট লাগবে হয়তো আপনাদের অনেকের কাছে, এটার ওজন 211 গ্রামের মতো, ডেফিনেটলি হিউজ, কারণ বেশ বড়সড় ব্যাটারিও আছে। রিয়ার প্যানেলে কিন্তু গ্লাস রয়েছে ফ্রস্টেড, এইটাতে কোনো প্রোটেকশন নেই, একটু যত্নশীল হওয়া উচিত হবে, আদারওয়াইজ হয়তো পরে গেলে ভেঙে যেতে পারে। ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 7i, এইটাই চলছে এখন মোটামুটি আর কি। আইপি রেটিং এর বেলায় আমরা দেখছি 65 রয়েছে, তো স্প্ল্যাশ লাগলে সমস্যা হবে না, তবে পানিতে চুবানো যাবে না। এখনকার দিনে আর একটু বেটার রেটিং আমরা অবশ্যই আশা করতে পারি। IP68 দিলে আরও বেশি কাজের হতো আসলে এখানে। সিম ব্যবহার করা যাবে দুইটা, তবে আলাদা করে কোনো মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন না। এই ব্যাপারটা অনেকের জন্য একটা কমতির কারণ হতে পারে, মাথায় রাখতে পারেন বিষয়টা। 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক কিন্তু এতে নেই, তবে আইআর ব্লাস্টার সেন্সর এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন সহ সব অন্যান্য প্রয়োজনীয় পোর্টস আছে আর কি। আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, যেটা রিসেট করতে খুব একটা সমস্যা হয় না, একটু নিচ দিকে যদিও, তবে একবার ঠিকঠাকভাবে পজিশনে হাত দিতে পারলে এটা আনলক করতে পারে বেশ ফাস্ট। যাই হোক, আমার হাতে যে কালার ভ্যারিয়েন্ট রয়েছে এটা ডিপ পার্পল টাইপের, তবে এটার একটা স্টোন ফিনিশ হোয়াইট টাইপের কালার আছে, ওটাও দেখতে বেশ সুন্দর। কিন্তু যেহেতু ডিভাইসটা একটা পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস, আমরা না হয় একটু পারফরমেন্স নিয়েই ফার্স্টে আলোচনা করি। ডিভাইসটা রান করছে Oxygen OS 15 বেসড অন Android 15, এবং 4 বছরের মেজর আপডেট পাওয়া যাবে ইহাতে। তার মানে আপনি 4টা অ্যান্ড্রয়েডের লেটেস্ট থাকতে পারছেন এখন থেকে। আর এই ডিভাইসে প্রসেসর হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন 8S Gen 3 and 12GB RAM, 512GB স্টোরেজ টাইপ UFS 3.1 and LPDDR5X এর র্যাম রয়েছে এখানে। আমি জানি অনেকেই একটু হলেও হতাশ হতে পারেন UFS 3.1 শুনে এখনকার দিনে দাঁড়িয়ে, অথবা এইটা যে প্রাইস পয়েন্টের ডিভাইস। বাই দ্য ওয়ে, দাম তো বলিনি, এই স্মার্টফোনটার 512GB ভ্যারিয়েন্ট বাংলাদেশে লঞ্চ করা হয়েছে 54,000 টাকাতে। তো এই প্রাইস পয়েন্টে ডেফিনেটলি আমি আশা করবো UFS 4.0 আর 4.1 হলে তা আরও ভালো। এখন এই UFS 3.1 অ্যাকচুয়ালি UFS 3.1 এর মতো রেজাল্ট দেবে, এইটা এর চাইতে বেটার রেজাল্ট দিবে না। আমি এখানে 4টা স্ক্রিনশট আপনাদের সাথে শেয়ার করে দিলাম। দেখুন, এর চাইতে কম দামি ডিভাইস GT 30 Pro, ওটাতে কিন্তু UFS 4.0 রয়েছে, তো ওইটার সাথে সাইড বাই সাইড থাকলো। এছাড়াও আরও একটা UFS 3.1 এবং UFS 4.0, এই দুটোর সাথে আমি কম্পেয়ার দিলাম, তাহলে আপনি বুঝতে পারবেন আসলে মিল থাকছে কার সাথে। সুতরাং Nord 5 এর জন্য স্টোরেজ টাইপটা একটা কমতির কারণ অবশ্যই। UFS 4.0 হলে এটার থেকে আমরা রিডার স্পিড আরও বেটার পেতাম, এবং রেগুলার টাস্কেও সেই ব্যাপারটা আমাদেরকে আরও বেশি হেল্প করতো, আরও বেশি স্মুথ লাগতো। তবে টু বি ভেরি অনেস্ট, এই স্মার্টফোনটা বেশ স্মুথ। OnePlus-এর UI যারা ব্যবহার করেছেন জানেন, Oxygen OS এখানে কিন্তু খুব ভালো রেজাল্ট দিচ্ছে, যথেষ্ট ফাস্টার এবং স্মুথ আমার কাছে মনে হয়েছে। অ্যাপ ওপেন ক্লোজ টাইম আপনি যেমনটা দেখছেন খুবই ফাস্টার, আপনার কাছে মোটেই মনে হবে না আপনি ফ্ল্যাগশিপ কিলার গ্রেডের কোনো স্মার্টফোন ব্যবহার করছেন না, এমন লাগবে না।
কোনো ধরনের ল্যাগ হিসাবের দেখা আমরা পাইনি। তাছাড়া এখানে কিন্তু একেবারে হিজিবিজি ব্লোটার দিয়ে ভরে রেখেছে এমনটাও নয়, কিছু আছে যেগুলো আপনার প্রয়োজন না হলে ডেফিনেটলি আনস্টলও করে নিতে পারছেন। এই ফোনটা রেগুলার ইউজ হয়েছে, তেমন কোনো কিন্তু গরম হয় না, মানে হিটিং ইস্যু আমি সেক্ষেত্রে পাইনি। তাছাড়া র্যাম ম্যানেজমেন্ট ভালো পেয়েছি, এখানে 12 GB র্যাম রয়েছে, যেটা গুড এনাফ। অবশ্যই মানে র্যাম দিয়ে এমনিতেই পোষায় যাচ্ছে, তাছাড়া র্যাম ম্যানেজমেন্ট আসলেই ভালো। আপনি অ্যাট এ টাইম বেশ কিছু অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে পারবেন দীর্ঘক্ষণের জন্য ব্যাকগ্রাউন্ডে রেখেও। তবে আমার কি মনে হয় জানেন, OnePlus এই ডিভাইসটারই আর একটা ভ্যারিয়েন্ট নিয়ে আসতে পারতো, 12 256 GB বা 8 256 GB, যেটা 50-এর নিচে থাকতো, তাহলে কিন্তু অনেকেরই ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসতো। ওই প্রাইস পয়েন্টও প্রচুর মানুষজন অফিসিয়াল ডিভাইস খুঁজে। এনিওয়ে, এই স্মার্টফোনটাতে যে প্রসেসর রয়েছে তাতে একটা ভালো গেমিং আশা করাই যায়। আমরা এটাতে পাবজি রান করি ফার্স্টে, 90 FPS পর্যন্ত আসছিল, তবে 120 FPS পর্যন্ত আসলে অনেকের জন্যই সুবিধা হতো, আমার মতো। 90 FPS মোস্টলি লক করে রাখতে পারছে, 88 85 আমি আসতে দেখেছি, সেটা লং টাইমে গিয়ে মোটামুটি। হালকা পাতলা মাইক্রো স্টার্টার দুইবার পেয়েছি, তবে বেশিরভাগ সময় খুবই স্ট্যাবল একটা রেজাল্ট দেয় এবং স্মুথ রেজাল্ট দিচ্ছে এই ডিভাইসটা। আর হিট জেনারেট করে না খুব একটা পাবজির ক্ষেত্রে, আমরা 37-38 ডিগ্রিতে মোস্টলি লক থাকতে দেখেছি, যদিও বা এসি টেম্পারেচারে। আর তাছাড়া এমনিতেও দেশের ওয়েদার একটু ঠান্ডাই আছে এখন। তবে আমরা রেকর্ডিং অন করেও দেখেছি, রেকর্ডিং অন করলে ফোনের উপর একটু এক্সট্রা প্রেশার দেয়, যেটা আপনি হয়তো ফিল করতে পারবেন। সেক্ষেত্রে ফ্রেম রেটটা কিছুটা নামে, তার চাইতে বেশি হিট জেনারেট করে গিয়ে তখন প্রায় 40 ডিগ্রির কাছাকাছি চলে আসে এই ডিভাইসটা, বিশেষ করে ডিসপ্লে পোর্শন। অন্যদিকে আমরা এতে ট্রাই করি গেনশন ইম্প্যাক্ট, যেখানে আমরা হাইয়েস্ট 60 FPS গেম প্লে করতে পারছিলাম কাস্টম গ্রাফিক্সে, এবং এখানে এসে অ্যাভারেজে আমি 57 FPS বলতে পারি। এটা কখনো কখনো 53-52তেও এসছে, তবে সেটা লং টার্মে গিয়ে। আর হিট জেনারেট করছিল 41 ডিগ্রি পর্যন্ত সর্বোচ্চ এই ফোনটা। এখানেও কিন্তু রেকর্ডিং অন করলে একটু প্রেশার নিতে দেখবেন ফোনটাকে। তাছাড়া আমরা ট্রাই করি সিওডির ক্ষেত্রে 120 FPS পর্যন্ত আমরা পেয়েছি, এবং এখানে অলমোস্ট লকড একটা রেজাল্ট দিচ্ছিল। আমরা মাঝে মধ্যে কিছুটা ফ্ল্যাকচুয়েট করতে দেখেছি, তাতে করে বলা যায় এটা অ্যাভারেজে 180 পর্যন্ত দিতে পারছে আর কি। বাট ভাই, এই ফোনটাতে অ্যাডাপটিভ ফ্রেম বুস্টার মোড রয়েছে, এদের যে গেম মোডটা রয়েছে সেখানে আর কি পাবেন। তো অ্যাডাপটিভ ফ্রেম বুস্টার মোড থাকার কারণে এটা হাই FPS বা একটু এক্সট্রা স্মুথ করে প্রেজেন্ট করে আর কি গেমগুলো। তো সেক্ষেত্রে আপনার কাছে আর একটু বেটার ফিল হতে পারে আর কি। ওদের এখানে না একটা এক্সট্রা বাটন আছে এই ফোনটাতে, এই যে এইখানে, এই বাটনটাকে যদি ট্রিগার হিসেবে একটু ব্যবহার করার সুযোগ করে দিত, তাহলে তো মনে হয়, মানে ধরেন আমি জাস্ট শুটার বাটন হিসেবে রেখে ব্যবহার করতে পারছি, ব্যাপারটা কিন্তু জমে যাইতো। তবে এটার আলাদা ইউজ কেস রয়েছে, লাইক এটা দিয়ে আপনি ওই যে ফোনের ভলিউম কন্ট্রোল করতে পারবেন, মানে আমরা অ্যাপলের ক্ষেত্রে যেমনটা এখন দেখছি, ওরা অ্যালার্ট স্লাইডারটা উঠিয়ে ফেলে এরকম একটা বিষয় দিয়ে দিছে আর কি। এইটা আরও একটা কাজে ব্যবহার করা যায়, মাইন্ড স্পেস নামে ওদের একটা ফিচার এখানে ওরা ব্যবহার করছে। আপনি স্ক্রিনে যা দেখছেন সেগুলো ডেটা ওখানে সংরক্ষণ করে রাখতে পারেন, আপনার একটা এক্সট্রা মাইন্ড সাপোর্টার বা একটা অ্যাসিস্ট্যান্ট হিসেবে এটাকে ব্যবহার করতে পারেন। এটা কি কইলাম আমি, মাইন্ড সাপোর্টার কেমনে হয়? যাই হোক, ব্যাপারটা বুঝতে পারছেন মনে হয়। সো ভাবে যেটা দাঁড়াচ্ছিল, আইটিআর পারফরমেন্স সেকশনে এসে আমরা খুব ভালো একটা প্রসেসর দেখছি। সত্যি বলতে এটা যে প্রাইস পয়েন্টের ফোন, সেখানে আপনারা ভিভোর ফোন পাবেন, অনারের ফোন পাবেন, তারপর ইনফিনিক্সের ফোন পাবেন। তাদের সাথে কম্পেয়ারে নিতে গেলে ডেফিনেটলি এটা পারফরমেন্স ওয়াইজ এগিয়ে আছে। জাস্ট একটা জায়গায় আমি বললাম, সেটা হলো এটা স্টোরেজ টাইপটা UFS 4.0 হয়ে গেলে আমরা আরও বেটার রেজাল্ট পেয়ে যেতাম, অ্যান্ড এটার আর একটা ভ্যারিয়েন্ট নিয়ে আসলে আর একটু কম দামে এই ডিভাইসটা আমরা ডেফিনেটলি পেয়ে যেতাম। এই হচ্ছে গিয়ে আমার কনসার্ন। অলরাইট, ভেরি গুড। আমরা চলে আসছি এবারে এর ডিসপ্লে সেকশনে। ডিসপ্লে সাইজ 6.83 ইঞ্চ, যা মূলত একটা অ্যামোলেড প্যানেল। এটাকে বলা হচ্ছে সুইফট অ্যামোলেড প্যানেল, যেখানে 144 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেট পাওয়া সম্ভব, অ্যান্ড 1 বিলিয়ন কালার সাপোর্ট করে এই ডিসপ্লেটা, যার PWM ডিবিং হচ্ছে 3840। সো এইটা কিন্তু অনেক হাইয়ের দিকে আছে। অন্যদিকে HDR10+ এর সাপোর্ট পেয়ে যাবেন, এবং 1800 নিটস পিক ব্রাইটনেস দিতে পারে কিন্তু এই ডিসপ্লেটা। এখন এই ডিসপ্লেটা তো দেখতে বেশ ভালো লাগছে, কারণ সিমেট্রিক্যাল ডিসপ্লেটা, চিন বেজেল আসলেই ন্যারো, বেশ ন্যারো, এবং খুবই কালারফুল, বেশ ভাইব্রেন্ট একটা কালার দেয়, দেখতে সুন্দর লাগে। টাচ রেসপন্স ভালো, এবং আমরা দেখলাম 144 হার্টজ পর্যন্ত বেশ কিছু অ্যাপে এটা পুশ করছে। আর মোস্টলি আপনি 120 হার্টজের আশেপাশেই পাবেন, তবে যথেষ্ট স্মুথ একটা ডিসপ্লে। আবার এটার পাঁচল কাটারটা অনেক বেশি বড় না, মোটামুটি ছোটই আছে বলা যায়। এটা কিন্তু ওয়াইডভাইন L1 সাপোর্টেড, প্লাস আমরা ইউটিউবের ক্ষেত্রে HDR 60 FPS এর ভিডিও প্লে করে দেখছিলাম, একদম ল্যাগ ফ্রি ভাবে এটা প্লে করতে পারছে। অন্যদিকে ব্রাইটনেস জনিত কোনো প্রবলেম ফেস করতে হয়নি। আমরা ডিরেক্ট সানলাইটে, ইনডোরের দিকে হাইলাইটে, সে জায়গায় আমরা ব্যবহার করতে কোনো সমস্যা পড়িনি, স্ট্রাগল ফ্রি ব্যবহার করতে পারছেন। তবে এটা কিন্তু LTPO প্যানেল না, যে জায়গাটাই মূলত একটু কমতি আছে, এর বাইরে ডিসপ্লেতে আমি কমতি দেখছি না। ডিসপ্লেটা অন্যান্য সব কিছু মিলে ভালো লাগার মতো, কিংবা এই প্রাইস পয়েন্টে অফিসিয়াল যে ফোনগুলো আমরা দেখি তাদের সাথে কম্পেয়ারে নিতে গেলে একদম হেড টু হেড কম্পিটিশন দেবে। তবে ভাই, কমতি তো দিয়ে ফেলছে ক্যামেরাতে, টেলিফটোটা দেয়নি। টেলিফটোটা থাকলে কম্পিটিশনটা আর একটু জোরালোভাবে দিতে পারতো কিন্তু তার যে অন্যান্য কম্পিটিটর রয়েছে তাদেরকে। এখানে 50 মেগাপিক্সেলের মেইন শুটার রয়েছে, যেখানে আপনারা YS পেয়ে যাচ্ছেন, আর এটা সনির LYT700। অন্যদিকে 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড শুটার আছে। 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড শুটার আসলে এরকম প্রাইস পয়েন্টের সাথে
একটু হাস্যকর লাগে আর কি। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আবার 50 মেগাপিক্সেল, এটা আবার বেশ বড়সড় করছে। ফোনটার বোথ সাইডের ক্যামেরায় 4K 60 FPS রেকর্ড করা যায়। যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, অনেকে ফোন দিয়ে ভিডিও শ্যুট করেন, তাদের জন্য এটা একটা প্লাস পয়েন্ট হতে পারে। কিন্তু এনিওয়ে, ক্যামেরার রেজাল্ট একটু পপ টপ টাইপের কালার দেয়, বেশ কালারফুল, বেশ কন্ট্রাস্টি। কিছু কিছু ক্ষেত্রে আমার কাছে একটু ওভার কন্ট্রাস্টি ছবি বলেও মনে হয়েছে। তো এই কন্ট্রাস্ট লেভেলটা আরেকটু নিউট্রাল রাখলে আমার মনে হয় ছবিগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগতো। তবে এই কন্ট্রাস্ট বেশি হওয়াতে একটু ওই কালারফুল, একটু মানে চোখে আর কি বেশি বাঁধবে এরকম টাইপের লাগে। তবে কালারগুলো অ্যাকুরেট না, বরং একটু ভাইব্রেন্ট, কিছু ক্ষেত্রে স্যাচুরেটেডের দিকে নেয়। এক্সপোজার ব্যালেন্স ভালো, ডাইনামিক হ্যান্ডেল মোটামুটি ওয়াইডারই আমি বলবো, বাট শ্যাডোর দিকে বেশ ভালো রকমেরই কিন্তু ডিটেল মিস করে এবং একটু সফট করে প্রেজেন্ট করা ট্রাই করে। আপনি নাইট মোড অন করে নিলে কিন্তু বেশ ঝকঝকে ফকফকে ছবি পেয়ে যাবেন এর থেকে। বেশ ব্রাইট টাইপের ছবি দেয় এবং নর্মাল মোডের তুলনায় আলো অনেকটাই বাড়িয়ে দিয়ে প্রেজেন্ট করে তখন। আর একটা বিষয় হয়তো খেয়াল করেছেন, ছবির ডিটেল কিছুটা কম মনে হয় আসলে কর্নার এরিয়াতে। এখানে যে 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড শুটারটা রয়েছে, এটা একেবারে অ্যাজ ইউজুয়াল টাইপেরই ছবি দেয় বলা যায়, যেখানে ডিটেলের পরিমাণ আমরা কিছুটা কম দেখি ডেফিনেটলি, বাট কালার টোনের সিমিলারিটিস পাবেন আবার মেইন ক্যামেরার সাথে। আলট্রাওয়াইডটা সত্যি আর একটু বড় সড়ো করতে পারতো। এটা দিয়ে প্রপার লাইটিং কন্ডিশনে ছবি নিলেই বরং ভালো, লো লাইটে খুব একটা ভালো রেজাল্ট কিন্তু করবে না। পোর্ট্রেট মোডে 2টা ফোকাল লেন্থ ব্যবহার করা যাবে, এটা কিন্তু ডিজিটাল জুম করে দিচ্ছে। তো 2x অ্যান্ড 1x রয়েছে। 2x এর ক্ষেত্রে বরং দেখতে বেশি ভালো লাগে, বাট যেটা হয় ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা একটু আর্টিফিশিয়াল একটা ভাইব ক্রিয়েট করে, ওই মানে ন্যাচারাল টাইপের ভাইবটা এখানে নেই। ব্লারগুলো যেন একটু কেমন কেমন লাগে, একটু ফেইট লাগে, অতটা প্রাণবন্ত, অতটা সুন্দর লাগে না। মানে সাবজেক্ট সেপারেশন আছে, এটা ঠিক আছে, কিন্তু ওই যে হয় না এখনকার ফোনগুলো তো একটু মিররলেসের কাছাকাছি বা ডিএসএলআর টাইপের একটা ভাইব ক্রিয়েট করে ফেলে অনেক ফোনে, সেই জায়গাটা একটা মিসিং রয়েছে। এই জায়গাটাই ভালো করতে পারতো যদি একটা ডেডিকেটেড টেলিফটো জুমলেস থাকতো, সেখানে 2x থাকলেও হয়তো ভাই বিশ্বাস করেন ওটাতে খুব দারুণ রেজাল্ট দিতে পারতো পোর্ট্রেটে গিয়ে। এই জায়গাটা একটা কমতির কারণ হবে অবশ্যই। কিন্তু ভালো করছে ওর ফ্রন্ট ফেসিং ক্যামেরা, খুবই ভালো করছে, যেখানে খুবই ভালো মানে ডিটেল আমরা দেখছি। কালার টোনটাও বেশ ভালো লাগবে, একেবারে ন্যাচারাল না, বাট দেখতে ভালো লাগতেছে, এটা একটু ওয়ার্মের দিকে নেয়। বাট ডাইনামিক রেস হ্যান্ডেল খুবই ভালো অ্যাজ এ ফ্রন্ট ফেসিং ক্যামেরা। এটা দিয়ে ইনডোর আউটডোর বোথ কন্ডিশনে কিন্তু ভালো শার্পনেস ডিটেল সহ আপনি ছবি পাবেন। ফ্রন্ট ফেসিং ক্যামেরা আপনাদের পছন্দ হবে, এটুকু আমি শিওর করতে পারি মোটামুটি। আর এই ফোনের ফ্রন্ট ফেসিং ক্যামেরায় কিন্তু বলছিলাম ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 4K 60 FPS। রাইট নাও সর্বোচ্চ 4K 60 FPS রেকর্ড হচ্ছে। স্ক্রিন টোনও কিন্তু ভালো লাগছে, তেমন কোনো এই যে ইয়াতে কি বলে, এই যে কর্নার এরিয়াতে এখানে লো লাইটও আমরা তেমন কোনো গ্রেইন দেখছি না। আর সাউন্ডটাও কিন্তু রেকর্ড হচ্ছিল এই ডিভাইসে। যারা ফ্রন্ট ফেসিং ক্যামেরা ভিডিও রেকর্ড করেন, আই গেস এটা আপনাদের কাজে লাগতে পারে। তাছাড়াও রিয়ার ক্যামেরায় আপনারা সর্বোচ্চ 4K 60 FPS রেকর্ড করতে পারবেন, যেখানে খুব একটা জিটারিং পাওয়া যায়নি। হেভি মুভমেন্ট থাকলে কিছুটা জিটারিং পাবেন। এছাড়া ভিডিও একটু কালারফুল, একটু কন্ট্রাস্টি, ভালো লাগছে দেখতে। আমার মনে হয় রিয়ারের ক্যামেরার ভিডিও আপনি কাজে লাগাতে পারবেন এবং এই প্রাইস পয়েন্টেরই কিছু অফিসিয়াল ফোনের সাথে কম্প্যারেবল, তাদের থেকে একটু এগিয়েও থাকবে অনেকের চাইতে, আবার কারো থেকে একটু পিছিয়ে থাকবে। তবে যদি মেইন ক্যামেরার কথা বলি বা ক্যামেরা টোটাল সেটআপ নিয়ে বলি, তাহলে অফিসিয়ালি এর চাইতে বেটার ডিল আপনি এখানে পেয়ে যাবেন ক্যামেরার জন্য। এটাতে ক্যামেরা 2 API আনলক রয়েছে, লেভেল 3 পর্যন্ত পাচ্ছেন, সুতরাং জি ক্যাম ব্যবহার করা যাবে। এটাতে দুইটা স্পিকার আছে, স্টেরিও সাউন্ড পাবেন এবং লাউডনেস যথেষ্ট ভালো, আর মোটামুটি একটা ব্যালেন্স টাইপের সাউন্ডই পাওয়া যায় দুই পাশের স্পিকার থেকে। ইয়ারপিসের সাউন্ড ভালো আছে, সেই সাথে ভালো ছিল হ্যাপটিক ফিডব্যাক, যথেষ্ট টাইট স্ট্রং এর দিকেই আমি বলবো। শুরুতেই বলছিলাম এটাতে বেশ বড়সড় ব্যাটারি রয়েছে 6800 mAh এর, এবং এটা সাপোর্ট না 80 ওয়াট। তো 80 ওয়াটের চার্জার দিয়ে এটাকে ফুল চার্জ করতে পারবেন আপনি 1 ঘন্টার নিচেই। মোটামুটি 57 মিনিটের মতো সময় লেগেছিল আমাদের এই ফোনটাকে ফুল চার্জ করতে। আর ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো, 6800 mAh এর ব্যাটারি দিয়ে এই ফোনটা সারাদিন মানে মোটামুটি ভালোই ব্যবহার করেও আপনি দেখবেন 25% বা 30% মতো অবশিষ্ট থাকছে। তাছাড়া এই ফোনটাতে কিন্তু সাপোর্ট করছে বাইপাস চার্জিং টেকনোলজি, তো আপনি গেমিং টাইমে চাইলে চার্জ করতে পারবেন, এটা নিয়ে সমস্যা নেই। আর প্রয়োজনীয় অন্যান্য সেন্সরসগুলো এতে ঠিকঠাকভাবে ওয়ার্ক করছে আর কি, এবং আছে সেগুলো। OnePlus Nord 5 মোটামুটি বেশ গুছানো একটা প্যাকেজ, এবং যে প্রাইস পয়েন্টের ফোন, এইখানে আসলে আমরা খুব একটা অফিসিয়াল ফোন দেখি না। রিসেন্টলি কিছু ফোন এসছে এবং তাদের সাথে কম্পিটিশন নিতে গেলে ও কয়েকটা জায়গায় খুবই ভালো করছে। ফার্স্ট অফ অল পারফরমেন্স সেকশন, ডিসপ্লে ওয়াইজ, তারপর ব্যাটারি, এরকম বেশ কিছু বিষয় নিয়ে ইউআই এক্সপিরিয়েন্সও আমি বলবো সব কিছু মিলে মোটামুটি ভালো করছে। তবে কমতিরও কারণ আছে, ক্যামেরা সেকশনটা যে জায়গাটায় আসলে একটু কমতি থাকে, এবং UFS 3.1 এটাও একটা কমতির কারণ। প্লাস এই ফোনটার আর একটা ভ্যারিয়েন্ট থাকলে ওইটা আরও বেশি ভালো হতো অনেকের জন্যই হয়তোবা। তবে আমার মনে হয় এই কমতির কারণগুলো বড় কোনো ম্যাটার করতো না OnePlus লাভারদের কাছে, যদি কিনা বাংলাদেশ OnePlus স্ক্রিনের ক্ষেত্রে লাইফ টাইম ওয়ারেন্টি বা লাইফ টাইম গ্যারান্টি কিংবা কয়েক বছরের গ্যারান্টি আসলে দিয়ে দিত গ্রিন লাইনের ব্যাপারটা নিয়ে, তাহলে এই ব্যাপারগুলো তেমন একটা ম্যাটার করতো না। যাই হোক, OnePlus আরও ভালো করবে বলে আশা করছি। আপনাদের কাছে কেমন লাগলো এই ডিভাইস কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।